পুরনো বিজ্ঞাপন, পুরনো পেন। আমি একটু আগে একটা পেন দেখলাম যেটার বয়স প্রায় 105 বছর। আমরা বর্তমানে যে বল পয়েন্টগুলো ব্যবহার করছি ওয়ান টাইম, এটাতে একদিকে যেরকম পরিবেশ দূষণ হয় এবং একই পেনের স্থায়িত্বটা কম হয়, এবং ফাউন্টেন পেনটা দীর্ঘমেয়াদী, একটা পেন লাইফ টাইম ইউজ করা যেতে পারে। এটা পেন শো বা এইটা এবারই ফার্স্ট হচ্ছে বাংলাদেশে ফার্স্ট। এটা কখনো আগে হয়নি বা আগে কখনো অভিপ্রাসও কেউ নেয়নি। তবে এবার যেটা হয়েছে কি যে বাংলাদেশ পেন ক্লাবের কিছু সদস্যগণ, যেমন আমি আরো কিছু ভাই, আমিন বাবু, যাদের কথা না বলেন, আমিন বাবু, মিজান ভাই বা মাহের ভাই, এদের উপর যদি না আসতেন তাহলে এটা কখনোই হতো না। এরা মিলে আমরা ডিসিশন নেই যে না, একটা মানুষকে একটা ফাউন্টেন পেন বা ঝর্ণা কলম যেটা বিষয় আছে, মানুষের লেখার যে বিবর্তন হয়েছে সেটা মানুষের মধ্যে দেখানোর জন্যই কলম শোটা আয়োজন করা হয়েছে। এখন পর্যন্ত দেখছি অনেক তরুণ আসছে, কিছু বয়স্ক লোক আছে, ওরা নস্টালজিক ফিল করছে যে এখানে এত এখনো যে মানুষ যে ফাউন্টেন পেন যে ইউজ করছে এবং যেটা যে কালেকশন হচ্ছে, এটা আগে ভাবতে পারে না যে আসলে এত কালেকশন থাকতে পারে মানুষের। এখানে আপনি বিভিন্ন ধরনের কাগজও দেখতে পারবেন। তারপর যে কলমের যে বিভিন্ন নিব, পৃথিবীতে যে নিবের যে এত ক্যাটাগরি হতে পারে, এটা ভাবা যায় না যে এত নিব আছে। অনেক কিছু কলম রিলেটেড যা কিছু সম্ভব, লেখনী সামগ্রী যে এত উন্নতি হয়েছে বা আগে কি ছিল সেসব সবকিছুই এই মেলায় দেখা যাবে। ঢাকা পেন শো হচ্ছে, যেটা একটা আনকমন, আমি বলবো অত্যন্ত আনকমন একটি শো। বিশেষ করে ফাউন্টেন কলম, যেটা ফাউন্টেন পেন আমরা বলি, বর্তমান বিলুপ্ত প্রায় বলা যায়। সেক্ষেত্রে ফাউন্টেন পেনকে প্রদর্শনীর মাধ্যমে আমরা আবার জাগ্রত করতে চাই। তো ফাউন্টেন পেনটা যাতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে ছড়িয়ে দেওয়া যায়, আজকের এই প্রদর্শনীতে আমরা আসছি, এসে চলতিকে পেয়ে গেলাম। চলতিকে অসংখ্য ধন্যবাদ। চলতির যে ভাবনা চিন্তাগুলা ফেসবুক বা অনলাইন পেজে বেশ সক্রিয়। 15-20 বছর যাবত আমি নিজে একটু ফাউন্টেন পেন ফ্রিক, তো আমারও কিছু কালেকশন আছে, প্লাস হচ্ছে আমি নিজে ফাউন্টেন পেন দিয়ে লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ যে ফাউন্টেন পেনের এরকম একটা শো হচ্ছে। তো এটাই আসলে মূলত দেখা যে ব্র্যান্ডেড ফাউন্টেন পেন গুলো আছে তাদের কোনো শোরুম বাংলাদেশে নাই। তো যেগুলোই আমরা পাই সেগুলো হচ্ছে আসলে থার্ড পার্টি মিডিয়ার মাধ্যমে আমরা পাই, থার্ড পার্টি সোর্সের মাধ্যমে আমরা পাই। তো এইরকম শো গুলাতে হয় যেটা হয় সেটা হচ্ছে যে ওনারা বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করে একটা জায়গায় নিয়ে আসে, যেটা আমাদের জন্য সুবিধা হয় আর কি, এটাকে চুজ করা এবং কম্পেয়ার করা। সেই ক্ষেত্রে আমাদের পরিবেশ দূষণ থেকে শুরু করে আমরা পুরনো যে ব্যাপারটা ছিল, ওল্ড যে ফ্যাশন, এবং আমরা যেটাকে ভিনটেজ সিস্টেমটাকে বলছি, সেই জিনিসটাকে আমরা এগিয়ে নিয়ে আসার চেষ্টা করছি। দেখুন, বর্তমান যে প্রযুক্তিটা আসছে, আমরা তো কিপ্যাডে বন্দী হয়ে গেছি, হ্যান্ডরাইটিংটা কম হচ্ছে, স্বাভাবিক বল পয়েন্টে শুধুমাত্র পরীক্ষা ছাড়া আমরা লিখি না, কিন্তু এটাও তো আমাদের একটা চর্চার বিষয়, মানুষের প্রতিভা বিকশার একটা বিষয়, এবং যেখানে ফাউন্টেন পেনটা সর্বাধিক সহায়তা করতে পারে। যার ফলে আমরা মনে করছি যে ফাউন্টেন পেনটাকে যদি আমরা একটু ছড়িয়ে দিতে পারি, শুধুমাত্র একটা পেন না, এর ভেতরে যে অনেকগুলো সিস্টেম কাজ করে, প্রত্যেকটা পার্টস যে আলাদা আলাদাভাবে কাজ করে, এবং বিভিন্ন ব্র্যান্ডের যে ব্যাপারগুলো আছে, এই টোটাল বিষয়গুলো নিয়ে আমাদের কিছু বই আছে, সেই বইগুলো তারা দেখতে পারবে এবং সেখান থেকেও তাদের জ্ঞানটা অর্জিত হবে। এই বর্তমান সময়ে আমাদের টেকনোলজির যুগে যে আমরা আমাদের আদিম লিখন ব্যবস্থার যে উপকরণগুলো আছে সেগুলো সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারলাম এবং দেখার অনেক সুযোগ পেলাম। আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে সচেতন করা, লেখালেখির ব্যাপারে মানুষকে আগ্রহটাকে দেখা, আসলে মানুষের সম্পর্কে আগ্রহী কিনা। এই জন্য আমরা প্রথমবারের মতো এই ধরনের শো আয়োজন করতে যাচ্ছি, যেখানে আসলে আমরা শো বলছি এই কারণে যে এখানে একই ছাদের নিচে এখানে সেলার, কালেক্টর এবং এখানে গবেষকরা, তারা সবাই আছেন, ক্যালিগ্রাফার আছেন, টাইপোগ্রাফার আছেন, ফাউন্টেন পেনের প্রতি যাদের বা কলমের প্রতি, কালির প্রতি বা কাগজের প্রতি বা লেখালেখির প্রতি যাদের আগ্রহ আছে, তাদেরকে আমরা এখানে একত্রিত করার চেষ্টা করেছি। এছাড়া আমরা এখানে আধুনিক কিছু কাগজ আমরা এখানে প্রদর্শন করছি, যে কাগজগুলো, এছাড়া আমরা চিঠি বা অন্যান্য খাতা কলমও প্রদর্শন করছি, যে এটার সাথে সম্পৃক্ত সবকিছু। আমরা পেন্সিলও প্রদর্শন করছি, মানে রাইটিং ইনস্ট্রুমেন্ট বলতে যা বোঝায় সবকিছু আমরা এক ছাদের নিচে প্রদর্শন করছি মানুষের বোঝার জন্য। বেশ কিছু ভিন্টেজ জিনিস রেখেছি যেটা মানুষের রুচিটাকে বুঝতে সাহায্য করে, যে পাট থেকে বানানো, চা পাতা থেকে বানানো, কটন থেকে বানানো হতো, পাইনাপল হাঁস দিয়ে এটা তৈরি হতো, মানে কি বলে, আনারসের খোসা এবং থেকে তুলো থেকে। পেন কালেকশনের এই প্রদর্শনীটা দেখতে এসে আসলে আজকে একেবারেই নস্টালজিক হয়ে গেলাম, কারণ এই পেন আমি শেষ ব্যবহার করেছিলাম যখন আমি ক্লাস 6-এ পড়ি। তো তখন পর্যন্ত আমরা কালি কলম ব্যবহার করতাম, এবং মনে আছে যে আমরা দোকান থেকে কালি কিনতাম, সেই কালির মধ্যে পেন মধ্যে ভরে সেগুলোকে আমরা ব্যবহার করতাম। কখনো কখনো সেই পেনগুলোকে আবার পরিষ্কার করতে হতো, সেগুলোকে খুলতাম, ওইটা একটা আলাদা মজা ছিল। আজ প্রায় দীর্ঘদিন পরে, অলমোস্ট 30-35 বছর পরে এসে এরকম একটা প্রদর্শনী দেখে আসলেই খুব ভালো লাগছে। এত কিছু অ্যারেঞ্জ করেছে যেটা আমার ধারণারও বাইরে ছিল, এবং এই পেনটা খুব ইন্টারেস্টিং। এসে এটা যেটা হলো যে আমার পুরো শৈশবটা আমার এখানে দেখা গেল আর কি, মানে যেটার জন্য আমি ভেরি স্যাটিসফাইড। ইটস এ শেফার অটোগ্রাফ বলে। শেফার একটা লিভার ফিলিং মেকানিজমের কলম। এটা প্রায় 1940s এর পেন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়কার একটা কলম। এই কলমটা লিভার ফিলিং মেকানিজম। প্রথম কারণ হচ্ছে যে নিবটা, দিস ইজ 14 ক্যারেট, এবং বাই ওয়েট ইট ইজ 0.9 গ্রাম। আর আরেকটা কারণ, এটা একটু এক্সক্লুসিভ এই কারণে যে এই ব্যান্ড ইজ 14 ক্যারেট, এই ইয়েলো পোর্শনটা 14 ক্যারেট,
This is also yellow portion is 14 karat, solid 14 karat. It's a Pelican 800 model 1996 এ প্রথমবার যখন কমনওয়েলথ গেমস কুয়ালালামপুর অনুষ্ঠিত হলো সেইটার জন্য এটা একটা স্পেশাল এডিশন পেন। ইটস অলসো এ লিভার ফিলিং পেন। এটা 1910 সালে আবিষ্কার করা ওয়াটারম্যানের 1915 সাল থেকে এটা প্রোডাকশনে গিয়েছে। 110 বছর বয়সে এখন 2025 সাল। এটাকে স্নরকেল ভার্সন বলে। এই স্নরকেল ভার্সনটা সারা পৃথিবীতে অনলি শেফারই বানাইছিল, আর কেউ বানায় না এটা। অরা 88 750 ইয়ার এডিশন। এই কলমটা নিপটা তৈরি হয়েছে 18 ক্যারেট গোল্ড থেকে। ওরা যে নিপটা বানায় ওটা ওরা নিজেরাই বানায়, এটা কোনো বাইরে থেকে কোম্পানি থেকে ওরা নিয়ে আসে না। এই নিপটার ডিজাইনটা ইতালিয়ান যে ক্রাফটসম্যানটা, এটা পুরোটা ইতালি, এটা ক্রাফটসম্যান, ডিজাইনটা দেখুন, জাস্ট ডিজাইন ডিটেলসটা দেখুন। পুরো নিপটাতে ওরা যে কাজটা করেছে ওই কাজটাই অন্য কোনো পেনে পাবেন না। নিপটা পুরোটাই হ্যান্ডমেড। এটা হচ্ছে বাঁশের রিড পেন। এখন বর্তমানে এটা ইউজ করা হয় যারা আপনি দেখবেন ইরাক বা ইরানে যারা আছে, যারা বড় বড় ক্যালিগ্রাফার, আরবিক ক্যালিগ্রাফার, তারা সাধারণত রিড পেন ইউজ করে থাকে। ওরা এটা দিয়ে যে কোনো কালিতে চুবিয়ে, সুমি কালি বা যে কোনো কালিতে চুবিয়ে ওরা লিখে থাকে। এটা আগে আমার বাবা দাদারা ইউজ করতো স্কুলে যাওয়ার সময়। এটা বিভিন্ন ধরনের হয়ে থাকে, এটা মোটা থেকে চিকন বিভিন্ন ধরনের রেঞ্জের হয়ে থাকে। এই নিবের একটা স্পেশালিটি হলো যে এটা যদি একবার ডিপ করা হয়, এক ডিপে এটা 1 পেজ লেখা যায় ভালো মতো ডিপ করলে, আপনাকে আর ডিপ করতে হবে না। আর এই নিবের এটা স্পেশালি দেখায়, এটা যত উপরে লিখবেন, উপরে লিখলে এটা ফাইন, একটু সাইড দিয়ে লিখলে হয় মোটা, যত নিচে নামাবেন তত মোটা হতে থাকবে।